তো আমরা ছবি নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমত আসবো আমরা হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পরে ইনসার্ট ট্যাবে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এখান থেকে আমরা গতকালকে এই পর্যন্ত দেখেছি। তো আমরা এখানে বাকি বিষয়গুলো আমরা আমাদের প্রয়োজনে আমরা আলোচনা করব। আমরা প্রথমে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে যার যে জায়গাতে ছবি রাখা আছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা এখানে আমাদের এই ল্যাপটপে যেখানে ছবি রাখা আছে সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন ম্যাটেরিয়াল। তোমাদের প্রত্যেকের কম্পিউটারে এখানে এই যে প্রেজেন্টেশন আইটিএ প্রেজেন্টেশন ম্যাটেরিয়ালস নামে একটা ফোল্ডার আছে, এখানে থাকার কথা, যার নাই আমি দিয়েছি। আমরা এখান থেকে ধরো যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ইমেজ হিসেবে আমরা হচ্ছে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা ছবি নিলাম। এইভাবে আমরা যে কোনো, তবে আমরা যে ছবিটা আমরা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি সেটা অবশ্যই তোমার কম্পিউটারে থাকতে হবে। যদি তোমার একান্ত কালেকশন করে কোনো ছবি হয় যে মোবাইল দিয়ে তুলেছো, তাহলে তোমার মোবাইলের ছবিটা অবশ্যই কম্পিউটারে ট্রান্সফার করে নিতে হবে। তা না হলে যে কোনো প্রকারে হয়, টাটা কেবল দিয়ে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, হ্যাঁ, বা ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে নির্দিষ্ট একটা ড্রাইভে রেখে তারপর ছবিটাকে নিয়ে আসতে হবে। এখন এখানে দেখো এই ছবিটা স্ক্রিনে নিয়ে আসার পরে এখানে আমাদের এক্সট্রা একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। সেই ট্যাবটা দেখো, আমাদের লাস্ট ট্যাব কিন্তু অ্যাড ইন, এটা ছিল আমাদের ডিফল্ট ভাবে। তার পাশে আমরা একটা ফরম্যাট পেয়েছি। এখন এই ট্যাবটা দেখো একটা টোটাল একটা ট্যাব আছে, এই পুরো ট্যাবটাই হচ্ছে তোমার, এই রিবনটাই হচ্ছে এই ছবি নিয়ে ব্যবহারের জন্য। আমরা যদি বাইরে ক্লিক করি কোথাও, তাহলে আমাদের কি হবে, এই বাইরে ক্লিক করে দেখো এখান থেকে ট্যাবটা ভ্যানিশ হয়ে গেল। আবার ছবির উপরে যখন ক্লিক করবো এই যে ট্যাবটা চলে আসছে, ফরম্যাট নামের একটা ট্যাব। বাইরে ক্লিক করছি ভ্যানিশ, ছবির উপর ক্লিক করছি আবার চলে আসছে। এখন আমরা দেখবো যে এই ট্যাবগুলোর ব্যবহার। প্রথমে আছে দেখো এখানে ব্রাইটনেস কন্ট্রোল। ব্রাইটনেস কন্ট্রোল কি, এটা আমরা সবাই বুঝি। আমরা টিভিতে ব্রাইটনেস কন্ট্রোল কম বেশি করি অনেক সময়, তারপরে মোবাইলে কম বেশি করি। দেখো নর্মাল মানে ছবিটা ন্যাচারালি যে অবস্থা ছিল সেটা দেখাচ্ছে। যদি আমরা এখান থেকে প্লাসের দিকে যাই, আস্তে আস্তে ছবিটা দেখো, এই যে ছবিটা আস্তে আস্তে কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কালার ডিসকালার হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাসের দিকে যায়, -10, -20, -30, -40, ছবিটা আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। যার যেটা প্রয়োজন হবে প্রয়োজন মতো ব্যবহার। তারপর ঠিক একইভাবে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের ক্ষেত্রে ঠিক নর্মাল হচ্ছে ন্যাচারাল ইমেজ। আমরা প্লাস আস্তে আস্তে যদি +10, +12, তারপর দেখা যাচ্ছে তোমার হচ্ছে +40 এরকম যায়, ছবিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আস্তে আস্তে এটা ডার্ক হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যদি প্রয়োজন পড়ে আমরা ব্যবহার করে, না হলে করবো। তারপরে এখানে রিকালার আছে। রিকালার এখানে দেখো যে এটা হচ্ছে নো রিকালার, তার মানে যা আছে ন্যাচারাল সেটাই। আমরা যদি এখানে ছবিটা ক্লিক করে দেখো, একটা ছবি মুহূর্তের মধ্যে সাদা কালো করা যাচ্ছে, আর একটা ছবিকে সাদা কালো করা যাচ্ছে। তারপরে যে এটাকে যদি আরো কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ করতে। তারপরে এখানে দেখো আস্তে আস্তে ডার্ক ভেরিয়েশন, আস্তে আস্তে এই যে ডার্ক ভেরিয়েশন করে দেখো ছবিটার প্রত্যেকটা গেটআপ সেটআপই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুটা আমাদের দেখা যাচ্ছে তৈলচিত্রের মতো চলে আসছে। এখানে লাইট ভেরিয়েশন, ঠিক আছে, লাইট হলে কি এমন দেখাবে ছবিটা সেরকম আস্তে আস্তে দেখা। আর এখানে আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ এই ছবিটা তৈরি করতে যে কালারগুলো ইউজ করেছে তার মধ্যে সব, মানে আমরা একটা ছবি তৈরি হয় কি দিয়ে, তোমার হচ্ছে একটা হচ্ছে আমরা যদি প্রিন্টিং জগতের জন্য ছবি তৈরি তাহলে 3-4টা কালার ব্যবহার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখানে তোমার হচ্ছে সায়ান আর ম্যাজেন্টা আউট হয়ে গেছে, শুধুমাত্র হোয়াইট আর ব্ল্যাক দেখাচ্ছে। ঠিক আছে, এখানে তো হোয়াইট কালারটা। আর এখানে দেখো এটা হচ্ছে ওয়াশ আউট, অর্থাৎ তুমি কোনো একটা ছবিকে যদি জল ছাপ করে যদি পেজের নিচে রাখতে চাও, হ্যাঁ, বা তুমি একটা লোগো কি যদি জলছাপ হিসেবে রাখতে চাও, আর আমরা অনেক সময় দেখি না বিভিন্ন প্যাডের নিচে দেখা যাচ্ছে জলছাপ আকারে একটা লোগো আছে, তো সেটা কিভাবে করে। যেমন আমরা এটাকে একটু করে দেখাই। ধরো এটাকে আমরা এখান থেকে এই যে গোল করে দিলাম, অনেকটা গোল, মনে করো এটাই আমাদের একটা লোগো। এখন আমরা এটাকে চাচ্ছি জলছাপ হিসেবে কোনো একটা লেখার মধ্যে রাখবো। তার আগে আমাদের এখানে কি লেখা থাকতে হবে, দেখি লেখা ফাইল আছে কিনা একটা আমি আগে দেখে নিই। এখানে আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটাকে এখান থেকে কাট করে এখানে নিয়ে আসি। এই ছবিটাকে আমরা কাট করে এই যে টেক্সট ফাইল এখানে নিয়ে আসবো। আমরা কি সম্ভব? তাহলে এটাকে কি করবো, প্রথমে এটাকে কি করতে হবে, এটাকে যদি নিয়ে যেতে চাই তাহলে কি করবো বলো? প্রথমে কাট করব, কপি করব, তাই না? এই যে আচ্ছা ঠিক আছে, তাই তোমার কথা মতো যেখানে কাটে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে কাটে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কিছু তো হচ্ছে না। সমস্যাটা কোথায় বলো? বলো তোমরা 5 জন 4 জন বলো, সমস্যা কোথায়? এটাকে কাট করতে চাচ্ছি আমি, এখানে কাট কপি কোনোটাই হচ্ছে না। সিলেক্ট করতে হবে, হ্যাঁ আগে সিলেক্ট করতে হবে এটাকে, তাহলে এখান থেকে কাট বা কপি যেটাই হোক করা যাবে। ঠিক আছে, যে কাট করে নিলাম, নিয়ে আমরা যে ফাইলটা বসাতে চাই সেখানে এসে আমরা এখান থেকে পেস্ট করে নরমালি এই ছবিটাকে যদি আমি এখানে একটা প্যারাগ্রাফ তৈরি করি, এখানে আমরা আরো কিছু লিখালি, এটাকে এখান থেকে বড় ধরনের একটা প্যারাগ্রাফ করি, এটাকে আমরা কপি করি আর বসাই। ঠিক আছে, এখন ধরো এই একটা টেক্সট, এখন তোমাকে বলা হলো যে এই টেক্সটার মধ্যে তুমি একটা কোম্পানির লোগো বা কোনো একটা যে কোনো বিষয় নিয়ে তুমি কাজ করো, বলো সেই রিলেটেড লোগোটাকে এখানে বসাও। তাহলে আমরা কি করবো, এখানে আমাদের ইয়াটাকে পেস্ট করি, আমরা পেস্ট করলাম,
করার পরে এখন তোমাকে বলা হলো যে এটা মাঝখানে বসা। আমি মাঝখানে এখানে বসানোর চেষ্টা করছি, হচ্ছে না, বা উপরে নিয়ে যাচ্ছি, দেখো উপরে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দিলাম। ছবি যেখানে যাচ্ছে ছবি তার নির্দিষ্ট জায়গা দখল করে নিচ্ছে, লেখাগুলো চারি সাইডে থাকছে না। তাহলে এটা তো একটা সমস্যা, তাই না? তাহলে এই আমরা লোগোটাকে আরেকটু ছোট করি, ইমেজটাকে আরেকটু ছোট করি, আরেকটু ছোট করলাম। ছোট করবো কিভাবে? এই যে চার সাইডে যখন আমরা ছবিটাকে সিলেক্ট করছি, দেখো চারি সাইডে একটা ছোট ছোট বক্স দেখাচ্ছে না? এই বক্সের ওখানে যখন পয়েন্টার নিয়ে যাচ্ছে, এই যে আইবিএমটাকে নিয়ে যাচ্ছে এই যে কর্নারে, তখন একটা অ্যারো শো করছে। দেখো এখন আমরা শিফট ধরে এইভাবে রেশিও আকারে ছোট করতে পারি, ঠিক আছে? আবার এখান থেকে আমরা রেশিও আকারে বড় করতে পারি, ঠিক আছে? এইভাবে যে কোনো কর্নার গুলো ধরে শিফট ধরে যদি করো, তাহলে একেবারে সম পরিমাণে চারিদিক থেকে ছোট হবে। এখন আমাদের মূল বিষয় ছিল যে আমরা ছবিটা যেখানেই বসাতে যাচ্ছি লেখাকে সরিয়ে দিচ্ছে, ছবি শুধু ছবির মতো করে জায়গা দখল করে নিচ্ছে। কিন্তু আমরা তো আসলে এটা চাচ্ছি না, ছবিটা অ্যাকচুয়ালি চলে যাবে লেখার নিচে। তাহলে সেই জন্য আমাদেরকে কি করতে হবে? দেখো আমরা ছবিটা এরকম ফরম্যাটে আসলাম, আসার পরে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে টেক্সট র‍্যাপিং। এই টেক্সট র‍্যাপিং এর এখানে আমরা যদি ক্লিক করি, দেখো প্রথমত আমরা এখানে স্কোয়ারে আসি, দেখো ছবিটাকে যেখানে রাখছি সে চার স্কোয়ার হয়ে জায়গা দখল করে নিল, চারিপাশে লেখাটাকে নিয়ে চলে। আমরা সাধারণত পেপারে দেখবা যে ছবি দেখা যায়, আমরা পেপার খুললে অনেক সময় ছবিটার মাঝখানে আছে, চারিদিক দিয়ে লেখা আছে। দৈনিক যে আমাদের পত্রিকাগুলো বাসায় আসে, দেখা যায় না অনেক ছবি এরকম। আচ্ছা, তারপরে এখানে দেখো তারা এই পেপার পত্রিকারা তারা কিন্তু এই জিনিসটা খুব প্রতিনিয়ত ব্যবহার করে। তারপরে আমরা যদি টাইট দিয়ে তাহলে কি হচ্ছে, দেখো টাইট দিলে কি হলো, স্কোয়ারটা আউট হয়ে গেল। এখন লেখাটাকে ইমেজ অনুযায়ী, লোগো অনুযায়ী চারিদিক দিয়ে লেখাকে সেট করে নিল, ঠিক আছে? তারপরে আমাদের এখানে দেখো বিহাইন্ড টেক্সট। আমরা যদি এই লেখাটা লোগোটাকে যদি ছবির পিছনে পাঠিয়ে দিতে যাই, তাহলে বিহাইন্ড টেক্সট এই যে দেখো এবার ছবির পিছনে চলে গেছে, লেখার উপর দিয়ে ছবির উপর দিয়ে লেখা চলে আসছে, ঠিক আছে? এইটা। আর এখান থেকে যদি আবার ইন ফ্রন্ট অফ টেক্সট করি, তাহলে এটা কি হবে, জাস্ট ছবির উপরে চলে আসবে, ঠিক আছে? ছবির উপরে চলে আসবে এখানে। এখন আমরা আমাদের মূল কাজ ছিল কি, যে এই ছবিটা আমাদের হচ্ছে ছবি বা লোগো যাই হোক, আমরা লেখার পিছনে জল ছাপ আকারে দিব, ঠিক আছে? তো আমরা এটাকে একটু বড় করে নিই, আমরা শিফট ধরে এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম, লেখার পিছনে চলে গেল ছবি। আর এই যে রিকালার, এখান থেকে এসে আমরা কি করব, এখান থেকে যে ওয়াশ আউট, এটা আপডেট ভার্সনে তুমি পাবা হচ্ছে তোমার ওয়াটারমার্ক। এই এখন লোয়ার ভার্সনে ওয়াটারমার্ক, আর আপডেট ভার্সনে ওয়াশ আউট। আচ্ছা দেখো এখানে আমাদের জল ছাপটা কি বোঝা যাচ্ছে? দেখো এই যে জলছাপ আকারে নিচের দিকে অটোমেটিক চলে। এখন আমাদের এখানে দেখো আমরা এখানে যে কোনো জিনিস জলছাপ হিসেবে নিতে পারি। এখন যদি তুমি মনে করো যে কোনো একটা ছবি তুমি এখানে পুরো পেজ জুড়ে নিবা, দেখো ইনসার্টে আসলাম, ইনসার্টে এসে আমি এখানে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। বিহাইন্ড টেক্সট মানে কি হবে, লেখার পিছনে চলে যাবে, এই যে লেখার উপর দিয়ে লেখা আসবে। দেখো এখন আমরা এটাকে যদি এইভাবে পুরো পেজ জুড়ে নিতে চাই, সেটা করতে পারবো, ঠিক আছে? ছবি একবার পিছনে চলে গেলে দেখো ছবির উপর ক্লিক করছি, ছবিটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। এটা কিন্তু একটা সমস্যা হতে পারে অনেক সময়। তখন কি করবা, এই যে এখন আমাদের এখানে সিলেক্ট অবজেক্ট আছে, সিলেক্ট অবজেক্টে যাওয়ার পর এই যে অবজেক্টে ক্লিক করবা, ঠিক আছে? দিয়ে এরপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখন ক্লিক করলে যে সিলেক্ট হলো। তারপরে এটাকে আমরা আমাদের সুবিধা মতো এটাকে বড় করি, ঠিক আছে? পুরো পেজ জুড়ে আমরা এটাকে রাখতে চাচ্ছি, রুমটাকে একটু ছোট করি কাজের সুবিধার্থে। পুরো পেজ জুড়ে এটা চলে আসছে। এখন আমরা এটাকে চাইলে ওয়াশ আউট করে দিতে পারি, ঠিক আছে? ফরম্যাটে গেলাম, রিকালারে দিয়ে ওয়াশ আউট করে দিলাম, এই যে ওয়াশ আউট হিসাবে এখানে আমার ছবিটা থাকবে, ঠিক আছে? আমরা অনেক সময় এরকম ধরনের কাজ, আমরা অনেক গ্রাফিক্সের কাজও আমরা হচ্ছে ওয়ার্ডের সাহায্যে করতে পারি। এখানে একটা বিষয় হলো, কোনো একটা ছবি বা কোনো একটা লোগো আমরা যদি 10 পেজ তোমার থাকে বা 100 পেজ থাকে, তুমি চাচ্ছ যে প্রতিটা পেজে তুমি ছবিটা নিবা, তাহলে তখন কি করবা, মানে এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে এই ছবিটা তুমি প্রথম পেজে নিয়েছো, ঠিক আছে? এটাকে এখান থেকে কপি করলা, হোমে যে কপি করলা, এই পেজে রেখে এটাকে পেস্ট করলা, দেখো এই পেজে চলে আসছে। আবার এই পেজে রাখলা, রেখে পেস্ট করলা, এই পেজে চলে আসছে। এইভাবে প্রত্যেকটা পেজে তুমি কপি পেস্ট করে নিতে পারো। কিন্তু সেই ক্ষেত্রে দেখো ছবিটা একবার উপর নিচে হয়ে যাচ্ছে, যে এটা নিচের দিকে চলে গেছিল, আমি আবার টেনে উপরে নিলাম, আবার এই পেজে পেস্ট করলাম, এটা আবার কোথায় চলে যাচ্ছে, এই যে দেখো, এই যে এখানে এই সাইডে কিন্তু হয়নি, আবার মাউস দিয়ে এটাকে ঠিক করতে হচ্ছে, এই যে মাউস দিয়ে ঠিক করতে। এইভাবে যদি কাজ করে বা কোনো ইউজার যদি এইভাবে কাজ করে, তাহলে কাজটা হবে, কিন্তু এই কাজটা হচ্ছে তোমার মানে পারফেক্টলি হবে না। যেমন যে কোনো কারণে এখানে ক্লিক করলা, করার পর ছবি ছিল, এইভাবে টান দিলা, ছবি চলে গেছে এক সাইডে, ঠিক আছে? আবার এদিক টান দিলে কোনো কারণে চলে আসছে, মানে ছবি ওর মধ্যেই নাই। এইভাবে এলোমেলো হয়ে যেতে পারে। তোমাদেরকে আরো একটা পদ্ধতি আমি দেখাবো, যেটার মাধ্যমে করলে একটা পেজে শুধু ছবি দিবা, 100 কেন 1000 পেজও যদি থাকে, অটোমেটিক এটা সেট হয়ে যাবে। এবং ওই ছবিটা তুমি চাইলে ওটা নড়াচড়া করতে পারবে না, কেউ চাইলেও করতে পারবে না। যতক্ষণ না ম্যানুয়ালি যে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী যদি যাও, তাহলে ছবিটাকে ডিলিট করতে পারবা, নড়াচড়া করতে পারবা, তাছাড়া নড়াচড়া করতে পারবে। ওইটা আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যখন এই যে হেডার আর ফুটার আসবো, এই যাতে যে দেখো, ঠিক আছে? এখানে এসে দেখাবো, একটু মনে রাখো, তাইলে হবে। তাহলে আমাদের এখানে ছবি নিয়ে যে কাজটা ছিল, আমাদের এখানে ফরম্যাটের, আমরা এখান থেকে
এই বিষয়গুলো কিছু আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা আগের অবস্থায় একটু আছে, আরো কিছু আইকন বাকি আছে আমাদের, সেগুলো দেখি। ঠিক আছে, আমরা এখান থেকে আবার এটাকে বিহাইন্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এর উপর নিয়ে আসলাম। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট এ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এখানে আরো কিছু আইকন ছিল, সেগুলোর ব্যবহার আমরা দেখে নিই। প্রথমত আমরা এখানে ছবি নিয়ে এসে এটা রিসেট পিকচার, পিকচার থেকে ছোট বড় যাই করো, আগের অবস্থায় নিয়ে আসতে চাইলে রিসেট পিকচারে ক্লিক করবো, আগের অবস্থায় চলে আসবে। এবার আসো শ্যাডো। শ্যাডো কি জিনিস? শ্যাডো মানে কি বুঝো? ছায়া। আমরা লাইটের আলোতে, লাইটের সামনে দাঁড়ালে বা সূর্যের আমাদের অপোজিটে থাকলে আমরা একটা ছায়া দেখতে পাই না? সেই ছায়া। যদি আমরা এই ইফেক্টের পিছনে যদি ছায়া ফেলতে চাই, তারপরে এই যে একটা ছায়া পড়ছে, শ্যাডো পড়ছে, এই যে সাইডে দেখা যাচ্ছে হালকা ভাবে, শুধুমাত্র এই কয়টা কাজ করে ছবির ক্ষেত্রে। ছবির ক্ষেত্রে এই কয়টা কাজ করে, এই যে হালকা করে একটা শ্যাডো পড়ছে, পিছন দিকে একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডো যাবে। শ্যাডো অন অফ করে এই শ্যাডোকে যদি আমরা ডানে বামে আবার সরাতে চাও, তুমি যদি মনে করলে শ্যাডোটা এই সাইডে একটু সরাবো, ঠিক আছে, বা উপরে একটু সরাবো, তাকে যে উপরে একটু শ্যাডোটাকে নিয়ে গেলাম, আবার ডানে বামে এভাবে নিয়ে আসতে হবে। এইভাবে শ্যাডোটাকে তুমি ছায়াটাকে সরাতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি শ্যাডো যদি না চাও, এখানে একটা অফ বাটন আছে, অফ। আবার যদি মনে করো আমি নিচের দিকে শ্যাডো নিয়ে আসবো, ঠিক আছে, এই যে এটা ক্লিক করলে আস্তে আস্তে নিচের দিকে আসবে, এই যে নিচের দিকে আসবে, এইভাবেও আমরা নিয়ে আসতে পারি। তাহলে এটা আমাদের গেল। এরপরে আমাদের এখানে আছে কি পিকচার বর্ডার। আমরা যদি ছবিটার চারি সাইড দিয়ে একটা বর্ডার দিতে চাই, তাহলে একটা নীল কালারের বর্ডার হয়েছে, বর্ডারটা একটু মোটা করি, যেখান থেকে মোটা করলাম, এই সাইড দিয়ে দেখো একটা বর্ডার হয়ে গেল। আমরা নর্মাল একটা ছবিকে চাইলে এখান থেকে বিভিন্ন রকম বর্ডার দিয়েও আমরা এখান থেকে সাজাতে পারি। তারপরে এখানে তোমার ড্যাশ আছে, যদি তোমার ড্যাশ দিবা, এরকম ডট দিবা, এরকম এই ধরনের বর্ডার দিবা, সেটাও দিতে পারো, যার যেটা খুশি। আর না চাইলে না দিলা, এখান থেকে যদি বর্ডার না চাও, নো বর্ডার, ঠিক আছে, বর্ডার আউট। শ্যাডো যদি না চাও, নো শ্যাডো, শ্যাডো আউট হয়ে যাবে। তারপরে আমরা এই যে ব্রিং টু ফ্রন্ট, বিহাইন্ড টেক্সট, এগুলোর এখানে দরকার নেই। এটা শেপের ক্ষেত্রে আমরা এখান থেকে এটা এগুলোর ব্যবহার দেখলাম। এগুলা এই জিনিসগুলো, এই কয়টা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা অলরেডি দেখে আসলাম। তারপরে তোমার এখানে হচ্ছে আপাতত আর কিছু ধরনের। তারপরে ক্রপ। ক্রপের কাজ কি এটা আমরা সবাই জানি, যারা জীবনে কম্পিউটারে হাত দেয়নি, যার একটা অ্যান্ড্রয়েড সেট আছে, সেও জানে যে ক্রপ কিভাবে করতে হয়। ক্রপ করতে পারো না তোমরা? পারো? যেমন এখানে মনে করে বলা হয় যে এই ফুলটার এই মাঝখানের এই ফুলটা শুধু রাখবো, বাকি ফুলগুলো রাখবো না। তাহলে আমরা ছবি থেকে ক্রপ করলে একটা ফুলকে আমরা এখান থেকে রাখবো, বাড়তি অংশগুলো রাখবো। তবে মাইক্রোসফট ওয়ার্ডে ক্রপ করার একটা সুবিধা হচ্ছে কি, মোবাইলে ক্রপ করলে একবার যদি ক্রপ করে সেভ করে দাও, তাহলে সেটাকে কিন্তু আর পরবর্তীতে ফিরিয়ে আনা যায় না। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা ফিরিয়ে আনা যায়। তুমি যদি এটাকে সেভ করে 6 মাস পরে আমার ফাইলটা ওপেন করো, তুমি যদি মনে করো আমার ফুল ছবিটাই আবার দরকার, তাহলে আবার ক্রপ বাটনে ক্লিক করবা, করে এই যে পয়েন্টারটা দেখো মাউসের মাথাতে একটা পেঁচানো একটা তারের মতো আছে, এটা যখন এখানে নিয়ে যাবা টি এর মতো দেখাবে, যে এই নিয়ে এসে যে ছেড়ে দিবা, এই যে বাকি ফুলগুলো আবার বের হয়ে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে বের হয়ে আসবে, যেভাবে ছিল ওইভাবে বের হয়ে আসবে। অতিরিক্ত চলে গেছে যার কারণে এদিকে সাদা দেখাচ্ছে। আমরা এইভাবে এই ওয়ার্ডে ক্রপের এই একটা সুবিধা, যে আমরা পুনরায় আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর এইটা হচ্ছে তোমার মেজারমেন্ট। একটা ছবি তুমি কত বাই কত সাইজের, যেমন এখানে আমরা যদি বলি যে সাপোজ 1 ইঞ্চি দিলাম, দেখো 1 বাই 1 যেহেতু এটা স্কোয়ার ছবি না, যার কারণে এখানে 1 দিলাম, এখানে সে অটোমেটিক কত হবে সেটা করে নিয়েছে। আবার এখানে যদি আমি 2 দিই সাপোজ, তাহলে হাইট কত হবে, সে হাইট অটোমেটিক ঠিক করে নেবে। যদি ছবিটা আমার স্কোয়ার হতো, তাহলে চারিদিকে 1 বাই 1 হয়ে যেত, মানে এখানে যদি 2 দিই, এখানেও 2 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু স্কোয়ার না, এটা ওয়াইডে আসছে, যার কারণে এটা এই অবস্থায় চলে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের একটা ছবি নিয়ে তুমি কিভাবে কাজ করবা, ছবির ব্যবহারটা কিভাবে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে, সেই বিষয়টা আমরা এতক্ষণ এখানে দেখলাম। এবার আমরা আসি মানে শেপের ব্যবহার। শেপ কিভাবে, দেখো আমাদের পেজ নাম্বার হচ্ছে 51। 51-এ দেখো এখানে অনেকগুলো শেপ চিত্র অঙ্কন করা হয়েছে, কিছু এই যে আর্ট করা হয়েছে। এই আর্ট গুলা হয়তো প্রাথমিক পর্যায়ে আমাদের দেখে মনে হচ্ছে যে হয়তো অন্য কোনো প্রোগ্রাম দিয়ে করা, বা তোমার ইলাস্ট্রেটর, অথবা দেখা যাচ্ছে যে আমাদের কি বলে অটোক্যাড, এগুলো দিয়ে। আসলে কিন্তু না, সম্পূর্ণ কাজ এখানে যা দেখছে সব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটা একটা করে দেখাই। যেমন আমাদের প্রথমে আমি সহজগুলো আগে দেখাই। কোন একটা তৈরি করা হয়েছে, দেখো আমরা একটা কোন যদি তৈরি, আমরা ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পরে এই যে আমাদের শেপ, এই শেপের মধ্যে আমাদের এই চিহ্নগুলো আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা একটা কোণ ইউজ করতে চাই, তাহলে এখান থেকে দেখো কোণের মধ্যে এখানে কি আছে, কিছু কি আছে, কিছুই নাই। ঠিক আছে, আমরা এখান থেকে দুইটা লাইন ড্র করে এই কোণটাকে ড্র করতে পারি। ঠিক আছে, এই একটা লাইন ক্রিয়েট করলাম, আবার এখান থেকে এই লাইনটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে ফরম্যাট নামের একটা কিন্তু আবার একটা ট্যাব চলে আসবে অটোমেটিক, যে আবার এখানে এটাকে যুক্ত করে জাস্ট এইভাবে একটা কোণ তৈরি করলাম। ঠিক আছে, এখন এটাকে যদি, সরি আমি এটা অ্যারো নিয়ে ফেলেছি, আমি এখান থেকে আবার আসি, এটাকে সিলেক্ট করি, এই যে লাইন। ঠিক আছে, এখান থেকে লাইন নিয়ে আবার এটাকে আমরা প্রথমটা করেছি আমরা শিফট ধরে করলে হবে কি স্ট্রেট হবে লাইন। আর শিফট ছাড়া যদি করে, অনেকের দেখা যায় যারা নতুন ইউজার
তাদের ক্ষেত্রে কখনো এরকম হয়ে যেতে পারে, কখনো এরকম হয়ে যাবে, ঠিক আছে, কখনো নিচে চলে আসবে এরকম। আর যেই শিফট চেপে ধরবে এটা অটোমেটিক সমান হয়ে যাবে। আমি যেদিকে যাই না কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে, এভাবে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যাবে। এখন কোনটাকে এখানে কাটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? কোনটাকে এখানে কাটার জন্য আমাদের এখানে একটা শেপ আছে, সেই শেপটাকে, যেমন এখানে আমাদের একটা শেপ আছে, এই যে একেবারে আর্ট, এটাকে নিয়ে আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে, একটা কোণের একটা চিত্র হয়ে গেল। জ্যামিতি ছাড়াই আমরা এই কাজটা করতে। তারপর এখানে দেখো ফার্স্ট এইড বক্স আছে, একটা একটা ফার্স্ট এইড বক্স আছে। ফার্স্ট এইড বক্সটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা সেটা দেখি একটু। যেমন আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা এই যে কোণটা তৈরি করলাম, এখন যদি বলা হয় এই টোটাল কোণটাকে তুমি সরিয়ে এদিকে নিয়ে যাও, যাবে কি? আমি যদি এটাকে ধরি, এখান থেকে ধরে নিয়ে যদি এদিকে যায়, যাবে? কোণটা যাবে কি? যাবে না। কেন যাবে না? এই যে আমি সিলেক্ট করেছি, ধরো ধরে নিয়ে যে নিয়ে গেলাম, দেখো কোণের একটা ঠ্যাং গেছে, বাকি দুইটা থেকে গেছে। তাহলে উপায় উপায় হচ্ছে আমাদেরকে এই তিনটাকে সিলেক্ট করতে হবে। এই তিনটাকে সিলেক্ট করে একসাথে শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, শিফট চাপা আছে, আমি কি বলবো, কিন্তু শিফট চেপেই তিনটা ক্লিক করছি, হয়ে গেল। অথবা আমরা এই যে এখানে আমাদের সিলেক্ট অবজেক্ট, এই যে হোম ট্যাবে যে সিলেক্টে ক্লিক করলে সিলেক্ট অবজেক্ট। এবার আমরা কি করবো, এর উপর দিয়ে একটা চারকোনা বক্স তৈরি করবো, যতটুকু আমার ড্রয়িং তার উপর দিয়ে ওটাকে ঘিরে দেবো, তাহলে তিনটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, ফরম্যাটে যে এখান থেকে যে গ্রুপে যে গ্রুপে ক্লিক করবো, বাস এটা গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমরা টেনে সরাতে পারবো ইচ্ছা মতো যে কোনো জায়গায়। এটা এখন তিনটা মিলে একটা শেপে পরিণত হচ্ছে। দেখো ফার্স্ট এইড বক্সটা তৈরি করতে হলে এখান থেকে কোন শেপটা নিতে হতে পারে দেখো তো, তোমাদের মাথায় আসে কি? এই ফার্স্ট এইড বক্সটা তৈরি করার জন্য এখানে আমাদের প্রত্যেকটা শেপের নাম আছে। এখানে যে রিসেন্টলি ইউজ শেপ গুলো দেখতে পাবো, লাইন শেপ, বেসিক শেপ, তারপরে হচ্ছে এখানে ব্লক শেপ, ফ্লো চার্ট, তারপরে হচ্ছে কল আউট এখানে আছে, তারপরে হচ্ছে স্টার এন্ড হচ্ছে ব্যানার, ঠিক আছে, এগুলো স্টার এবং ব্যানারের জন্য ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা কোনটা নেব, এই যে এটাকে ফার্স্ট এইড বক্সের জন্য ব্যবহার করা যেতে পারে, এই যে। এবং প্রত্যেকটা শেপের কিন্তু নাম আছে, পয়েন্টার নিয়ে গেলে কম্পিউটারে বলে দেবে, এটার নাম হচ্ছে কিউব। এই যে এখান থেকে আমরা এটাকে টান দিলাম, ধরো টান দিলাম, এখন আমরা এখান থেকে কি করতে পারি, ফার্স্ট এইড বক্স কি এইটুকু হলে কি কমপ্লিট হয়ে যায়? এর কি কি থাকে আর ফার্স্ট এইড বক্সে চিহ্ন থাকে, কিসের চিহ্ন থাকে সেটা বলো? হ্যাঁ, প্লাসটা কি ব্ল্যাক না হোয়াইট? ব্ল্যাক না হোয়াইট না লাল? আচ্ছা ঠিক আছে, তাহলে লালই হলো। হ্যাঁ, এই যে প্লাস চিহ্ন নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে টান দিলাম, দেখো দিয়ে এটাকে তোমার সুবিধা মতো জায়গায় বসিয়ে দেবো। এখন এই প্লাসটাকে তুমি চাইলে তোমার মতো করে অনেকটা চিকন মোটা চিকন করতে পারো। যেমন এখানে একটা দেখো হলুদ একটা বাটন আছে, দেখো আমরা একটা শেপ যখন অঙ্কন করছি, এখানে আরেকটা জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ধরো আমরা এই যে একটা শেপ অঙ্কন করছি যখন, তখন এখানে দেখো আমরা এই যে পয়েন্ট গুলা, এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চার কোণা চারটা পয়েন্ট আছে, আর শেপের সাথে লাগানো চারটা পয়েন্ট আছে, এই মোট আটটা পয়েন্ট কি দেখতে একই রকম? এই দুইটা বাদে, হলুদ আর রেডিয়াম কালারটা বাদে, এই যে ব্লু কালারের যে পয়েন্ট গুলো দেখছি, আটটা কি দেখতে একই রকম? কি পরিবর্তন আছে? একটা হচ্ছে ওভেল টাইপের আছে, আর একটা রেক্টেঙ্গুলার টাইপের আছে, তাই না? তো আমাদের এই যে এখান থেকে যদি আমরা এই পয়েন্টটা নিয়ে যাই আর শিফট ধরে যদি আমরা এটাকে টান সামনের দিকে চাপি বা নিচের দিকে চাপি, তাহলে এটা কি হবে, রেশিও আকারে এটা ছোট হবে, মানে সম পরিমাণে চারিদিক থেকে ছোট হবে, ঠিক আছে। আর আবার যদি উপরের দিকে টানি আবার সম পরিমাণে বড় হবে। আর যদি মাঝখানে এটা ধরে আমি এদিকে ঠেলি, তাহলে কি হবে, এইরকম সাইজ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই সাইডের বৃত্তগুলা আর মাঝখানের রেক্টেঙ্গল গুলা দুইটার মধ্যে পার্থক্য আছে। আরেকটা পার্থক্য দেখিয়ে দিই, দেখো এই যে এখানে একটা আছে রেডিক্যাল, মানে রেডিয়াম কালার, তাহলে এইটার কাজটা কি? এগুলা এই আটটার চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা এখানে যখন আমি পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখো একটা কি দেখাচ্ছে, গোল একটা অ্যারো দেখাচ্ছে, মানে 100% গোল না, হয়তো 75% গোল, তাই না? এখানে যখন ক্লিক করছি আমরা, তখন এইটা ভেঙে চার টুকরা হয়ে যাচ্ছে। তার মানে তুমি এই দিকেও ঘোরাতে পারবা, চাইলে এই দিকেও ঘোরাতে পারবা, যেদিকে খুশি তুমি ঘোরাতে পারবা শেপটাকে। এই জন্য এটা আছে। এবার আসি এখানে হলুদ যে চিহ্নটা আছে, যেটা এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে প্লাসটাকে তুমি কতটুকু মোটা আছে বা চিকন রাখবা, ঠিক আছে। এখান থেকে টান দিলাম, আবার এটা ধরে তুমি সাইডে টান দাও, এইভাবে দেখো মোটা হয়ে যাচ্ছে। আর একেবারে যদি সরিয়ে দাও এদিকে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, একটা চতুর্ভুজ বক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই আইকনগুলোর ব্যবহারগুলো, আমাদের পয়েন্টগুলোর ব্যবহারগুলো আমাদের জানা থাকলো। আচ্ছা দেখ, এটা আমার বলা হয়ে গেল। এবার আমি এখানে আসি, তারপরে এটাকে একটু ছোট করবো, ঠিক আছে, এরকম রাখলাম, যেখানে আমরা
রেড কালার একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে দিব না, এখানে দিলে আমরা হোয়াইট বর্ডার আসবে, আমরা কালার দিব যেখানে ফিল কালার, দেখো এখানে একটা বাকেটের মতো আছে, এখান থেকে আমরা ফিল কালার দেবো রেড কালার। আচ্ছা, এরপরে আমাদের এটা কি ফার্স্ট এড বক্সের কি চিহ্নের মতো হয়েছে? হয়েছে, কেউ বলছে হয়েছে, আসলে হয়নি তো। সমস্যা কোথায় বলো তো? লাইন কালার, ঠিক আছে, সেভ আউটলাইন, যেখান থেকে নো আউটলাইন, এই যে দেখো এখন কোনো লাইন নাই, ঠিক আছে, সাইড দিয়ে কালো দাগ নাই, দেখা যাচ্ছে তো? জুম জুম একটু বড় করবো নাকি এখানে? এবার এখানে কি দিতে হবে? এইভাবে তো বক্স রাখে না, একটা বক্স ধরার জন্য একটা হ্যান্ডেল থাকে। এখন এই জিনিসগুলো আমি যে বানাচ্ছি, তোমাদের এই জিনিসগুলা প্রথমত এগুলো হচ্ছে শেপ গুলাকে তোমাদেরকে একটা একটা করে অঙ্কন করে দেখতে হবে, কোনটা কি হয় না হয় একদিনে সম্ভব না, দেখতে হবে যে কোনটা দিয়ে কি হচ্ছে। যেমন এখানে হ্যান্ডেল তৈরি করতে হলে কোনটা নিতে, বেসিক শেপের মধ্যে থেকে আমরা এইটা অথবা এইটা সেকেন্ড ব্র্যাকেট, তাই না, এইটা নিতে পারি। নিয়ে এটাকে আমরা এখানে ড্র করব, ঠিক আছে, এই যে ড্র করলাম। ড্র করার পরে এটাকে কি করব, এই হ্যান্ডেল যদি এখানে বসে এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য এখানে একটা দেখো অপশন আছে, যে এখানে ক্লিক করলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, এই যে দেখো একটা করে রোটেট হচ্ছে, ঠিক আছে, যেদিকে নিতে চাও রোটেট হয়ে গেল। এখন এই হ্যান্ডেল যদি এখানে বসাই তাহলে কি মানানসই হবে? বক্সের চাইতে হ্যান্ডেল হয়ে গেছে চিকন, তার মানে ভেঙে যেতে পারে, তাহলে একটু মোটা দিতে হবে রড, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, লাইনে আসবো, লাইনে আসার পরে ওয়াইডে আসার পরে একটু মোটা করে দিলাম, এবার মানাচ্ছে। আবার এটা আরো একটা কাজ করতে পারে, এখানে যে একটু শ্যাডো ইউজ করতে পারে দরকার হয়, ঠিক আছে, এরকম একটা শ্যাডো ইউজ করতে পারে চাইলে, যে অনেক সময় আমাদের ছায়া দেখা যায় না এরকম কাছাকাছি, ঠিক আছে, এরকম ছায়াও দিতে পারে। আর একটু কাছে নিয়ে যেতে পারে, দরকার নেই ছায়া দিতে গেলে আরো খারাপ দেখাবে। এইভাবে আমরা এটি করি, তাহলে এখন সবকিছু মিলে এখন কি করা যাবে, এই হ্যান্ডেল ধরে টানলেই তো বক্স চলে যাবে, তাই না? এদিকটা আমি বক্সটা যদি এই পারে নিয়ে এসে রাখতে চাই, হ্যান্ডেল ধরলে আসবে না কেন? হ্যাঁ, এটা মানে হ্যান্ডেল দেওয়া হয়েছে, ঝালাই করা হয়নি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, তার জন্য এখান থেকে আমাদেরকে হচ্ছে সিলেক্ট অবজেক্টে আসতে হবে, এসে এই পুরাটাকে বক্সটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কয়টা সিলেক্ট হবে? তিনটা, একটা হ্যান্ডেলটা প্লাস আর বক্স। এবার আমরা এরপর দেখো, তখন তোমাদের এখান থেকে যে ফরম্যাট, তারপরে এখানে গ্রুপে এসে এই যে গ্রুপে ক্লিক করা দেখালাম, ঠিক আছে, তাই না? এবারে আমি এখানেই দেখাচ্ছি, দেখো সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবা, দিয়ে এই যে গ্রুপ, এই যে গ্রুপ শর্টকাটে হয়ে গেল, এত তো যাওয়া লাগলো না। তাহলে এটাও হয়ে গেল। তারপর যে ন্যাশনাল প্লাগ, ন্যাশনাল প্লাগ কিভাবে তৈরি করবা? ন্যাশনাল প্লাগ তৈরি করার জন্য দেখো এখানে আমাদের একটা প্লাগের একটা সাইন আছে, এই যে এই ব্যানারটা নিতে পারে, উড়ন্ত যে প্লাগ এটা, ঠিক আছে, এইটা। আচ্ছা, এটা নিলাম। এবার আমাদের এখানে কি করতে হবে, প্লাগের কালার কি হবে, সবুজ। তাহলে আমরা এখান থেকে ফিল কালারে যাব, যে এখান থেকে 100% গ্রিন দিলাম। তারপরে আমাদের প্লাগের মাঝখানে কি থাকে, একটা গোল থাকবে, তাই না? এটা আমরা শিপ ধরে এটাকে গোল করলাম। যদি শিপ না ধরো, কারো এরকম হবে, কারো এরকম হবে, কারো এরকম হয়ে যেতে পারে। আর যেই শিপ ধরবো 100% গোল, ঠিক আছে, এটা 100% গোল হবে। এখন এখানে একটা আরেকটা জিনিস শিখিয়ে দিই, দেখো ধরো তুমি এখানে গোলটা অঙ্কন করেছো, কিন্তু বসাতে হবে মাঝখানে। এখন তুমি এখান দিয়ে ধরে নিয়ে যেতে পারছো না, ঠিক আছে, মাউস পয়েন্টার দিয়ে। ধরো এখানে আছে, তাহলে কি করবা, এইটাকে আর এইটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করবা, শিপ ধরে হোক, বা আমাদের এই যে হোমে যে এখান থেকে হোক, যেভাবে হোক, ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করবা, করার পরে কি করবা, ফরম্যাটে আসবা। ফরম্যাটে এসে এখানে আমাদের দেখো কি আছে, অ্যালাইন, এই যে অ্যালাইন সেন্টার একবার দিলা, তারপরে আবার এখান থেকে সিলেক্ট করে অ্যালাইন মিডিল দিলা, দেখো একেবারে 100% সেন্টার পয়েন্টে চলে যাবে, ঠিক আছে, মানে এক সুতো কম বেশি হবে না, উপর নিচে যতটুকু আছে ডানে বামে ঠিক ততটুকু আছে। তাহলে এবারে এটা আমাদের কি দিতে হবে, লাল দিতে হবে, তাই না? এখানটা লাল দিয়ে দিই, তাহলে বাংলাদেশের প্লাগ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে 100%। কিছুই তো হয়নি, বাংলাদেশের প্লাগই তো হয়নি। এই প্লাগ যদি টাঙ্গাও তাহলে তো মার খাবে, সরকার মারবে, প্লাগই তো ঠিক হয়নি। আমাদের এই যে চারি সাইড যে কালো বর্ডার আছে, আমাদের বাংলাদেশের প্লাগের কি কালো বর্ডার থাকে? থাকে না তো। তাহলে এই বর্ডারটাকে আউট করতে হবে না, সিলেক্ট করলাম দুইটা দিয়ে, এখান থেকে আবার নো কালার, এবার হয়েছে। এবার আমরা যদি ব্যাম্বো দিতে চাই তাহলে কি হবে, এখান থেকে আমরা ইনসার্টে এসে এখান থেকে একটা লাইন নিবে, দেখো লাইন, ঠিক আছে, যে শিপ ধরে টানবো। এখন এই যে এখানে আমরা যে ব্যাম্বো দিয়েছি, ঠিক আছে, এরকম প্লাগের যে সাইজ আর এই ব্যাম্বো দিয়ে যদি রাখা যায়, গেটের সামনে তো থাকবে, বাঁশ ভেঙে যাবে। তাহলে কি করতে হবে, মোটা বাঁশ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কিভাবে মোটা করব, লাইনে আসলাম, এখান থেকে আমরা ওয়াইডে গেলাম, এখান থেকে মোটা করে দিলাম, চাইলে আরো মোটা করা যায় আমরা। এবং এটার কালার যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এখান থেকে যদি কোনো কালার চেঞ্জ করতে চাই আমরা, সেই কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সরকারি অফিস আদালতের সামনে এরকম প্লাগের উপরে একটা সুন্দর
ডিজাইন থাকে। হ্যাঁ, মানে ওই যে এমএসএস পাইপ দিয়ে যে ডিজাইন গুলো করা থাকে, সে উপরে একটা গোল বৃত্তর মতো বা ত্রিভুজের মতো থাকে। সেটা যদি দিতে চাই কি করতে হবে, এখানে ফরম্যাটে এসে আমরা দেখো এই যে লাইনে যাব, তারপরে যে অ্যারোতে ক্লিক করে মোর অ্যারোতে চলে আসতে পারো। এখান থেকে মোর অ্যারোতে আসার পরে দেখো এখান থেকে যে আমাদের এখান থেকে এই যে অপশনটা সিলেক্ট করলাম করে, দেখো এই যে উপরের দিকে একটা বলের মতো হয়ে গেছে। ঠিক আছে, নিচে হয়নি কিন্তু, নিচের দিকে হলে তো লাভ নাই, কারণ এটা তো 10 ইঞ্চি ওয়ালের মধ্যে থেকে যাবে, তাই না? আচ্ছা, এখন এইভাবে যদি রেখে দিই তাহলে কি থাকবে? এখানে যদি এবার একটা ওয়াল করতে হবে না, একটা 10 ইঞ্চি পিলার করে দেখলে আর কি করতে হবে না? তাহলে আমরা এটাকে করে দেখি এটা করা যায় কিনা। আমরা এখানে আবার শেপে আসলাম, আসার পরে যে রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এখান থেকে এটাকে একটা ডিজাইন করলাম। ঠিক আছে, মোটামুটি একটা ডিজাইন করলাম করে এটাকে এখন এইটা যদি রাখি তাহলে দেখতে ভালো লাগে। এটা যদি ব্রিকের মতো হয়, ইট দিয়ে গাঁথা হয়েছে এরকম যদি হয় তাহলে আরো ভালো লাগবে। আচ্ছা, তাহলে সেটা যদি করতে চাই তো এখন এটা কিভাবে করব? আমরা এখানে যে শেপে আসলাম, তারপর এখান থেকে প্যাটার্নে আসলাম, প্যাটার্নে এসে এখান থেকে আমরা একটা কালার দিলাম, এরকম ব্রিকের মতো একটা কালার দিলাম। ঠিক আছে, ইট দেখতে যেরকম কালার হয় সেরকম একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম, যে এই যে ব্রিক। ঠিক আছে, দেখো এখন কি ইটের মতো দেখাচ্ছে? জুম বড় করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, জুম বড় করে নাহলে বোঝা যাবে না। এই যে ছোট ছোট ব্রিকের মতো দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে প্লাগ কমপ্লিট। এই পাশে যেগুলো দেখছো হয়তো দেখে মনে হবে এগুলো বোধহয় অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করা, আসলে কিন্তু তা না, সব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য রেখে দেবো। হ্যাঁ, এগুলো তোমাদের জন্য রেখে দেবো, বানিয়ে দেখাবা। হ্যাঁ, আচ্ছা বলো এর মধ্যে থেকে কোনটা আগে দেখাবো? ওইটা ইয়া পিকনিক স্টাডি ট্যুর। আচ্ছা, স্টাডি ট্যুরটা বানিয়ে দেখাই, বাকিগুলা পরে দেখাবো। একটা দেখায়, অনেকের মাথায় হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্টাডি ট্যুরের ব্যাচটা বানাতে হলে আমাদেরকে কি কি করতে হবে আমরা সেটা একটু দেখে নিই। ঠিক আছে, প্রথমত আমাদেরকে এই ব্যাচটা যদি তৈরি করতে হয় তাহলে এই ব্যাচটা তৈরি করার জন্য আমাদের এখানে এই রিলেটেড কোনো শেপ আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা ইনসার্টে আসলাম, শেপে আসলাম, আসার পরে দেখো এখানে এরকম ধরনের কোনো শেপ আদৌ আছে কি তোমরা দেখো তো, খুঁজে বের করো তো। আছে, এই যে এইটা পিকনিক ব্যাচ বা স্টাডি ট্যুর ব্যাচ হয় না, ওই যেখানে তুমি দেখাচ্ছ সেইটার হচ্ছে একটা গ্রুপের নাম আছে, সেই গ্রুপটার নাম কি? ব্ল্যাক অ্যারো না বেসিক শেপ না লাইন? ফ্লো চার্ট, ইয়েস। ফ্লো চার্টের মধ্যে শেষের দিকে যে ডি, সেকেন্ড লাইন কোনটা? এটা, এটা এটা তো এটা দিয়ে হচ্ছে ইয়া বানাতে পারবা, এটা দিয়ে তুমি এই যে ফেস্টুনটা বানাতে পারবা। হ্যাঁ, আর এইটা দিয়ে তোমার ব্যাচ তৈরি হবে, দেখো কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাচ আমরা তৈরি করার প্রসেস শুরু করে দিয়েছি। এখন এটাকে আমরা কি করব? ঘুরিয়ে নিব, এই যে রোটেট করে ঘুরিয়ে নিব। এই যে ঠিক আছে, এই যে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে জুমটা একটু ছোট করি, এটাকে আরেকটু বড় করে দিব। দেখো মোটামুটি আমাদের ওই শেপে চলে আসছে কিন্তু। ঠিক আছে, শেপে আসছে। এখন এর মধ্যে একটা কালার যদি ইউজ করতে চাও তাহলে আমাদের এখানে দেখো গ্রেডিয়েন্ট কালার তৈরি করাই আছে। এখান থেকে অনেক রকম গ্রেডিয়েন্ট তৈরি করতে, যেটাই তোমার খুশি সেটা ব্যবহার করো। ঠিক আছে, ধরো এটাই ব্যবহার করলাম আমরা। ঠিক আছে, এটাই ব্যবহার করলাম। হ্যাঁ, রোটেট, রোটেট করবা কিভাবে? ওই যে এখানে ক্লিক করার পরে এই যে রোটেট তোমার আইকন, এখানে ক্লিক করলে দেখো এখান থেকে দেখো কোনটাতে আসছে। দেখো আমাদের প্রথমে এরকম ছিল, আমরা এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল, এই যে ভার্টিক্যাল, এই যে ফ্লিপ হরিজেন্টাল, এটা তাহলে চলে আসবে। না, একটা একটা করে যাও নিচে চলে, হ্যাঁ যে ঘুরে গেছে, হয়ে গেছে তো। এখন আমরা এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে লিখার কাজ। লিখার কাজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। দেখো এই লিখাটা আমরা কিন্তু নর্মালে কিবোর্ড থেকে যেটা টাইপ করি এভাবে, সেই টাইপ কিন্তু করব না। ঠিক আছে, ওই টাইপ যদি করি তাহলে আমরা এখানে এটাকে সেট করতে পারবো না। আমাদেরকে এখানে চলে আসতে হবে ইনসার্টে, যদিও তোমাদের ওয়ার্ড আর্ট পরে দেখাতে হবে, এখন দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড আর্টে আসলাম, আসার পরে এটাখান থেকে আমরা স্টেট লিখা লিখবো। স্টেট লিখা হচ্ছে এইটা, যেমন এটা আছে, এইটা আছে, যে কোনো একটা আছে। ঠিক আছে, স্টেট লিখা নিলাম, যে এখানে দেখা আছে স্টাডি ট্যুর। ঠিক আছে, আমরা এখান থেকে লিখে দিলাম স্টাডি ট্যুর, আমরা হাইফেন দিয়ে লিখে দিলাম 2025। ঠিক আছে, দেখো এখন এখানে দেখো এটা স্টাডি ট্যুরটা যে অবস্থা আছে, এটাকে যদি নিয়ে এসে এখানে বসানোর চেষ্টা করি সারাদিনও বুঝবে না। তাহলে কি করতে হবে বলো তো? কিছুক্ষণ আগেই বলেছি। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে এই যে
র্যাপিং আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এইবার তুমি এটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারবা, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা দেখো মাঝখানে চ্যাপ্টা আর দুই দিকে তোমার হচ্ছে ই দেখাচ্ছে, তাহলে এখান থেকে তোমার এখানে ক্লিক করে স্টেট, ঠিক আছে, এটাকে নিয়ে আসতে হবে। এখানে আমরা এই লেখাটা আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি, বা তুমি যে কোনো কালার রাখতে পারো। যদি মনে করো যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক হোয়াইটে রাখবো সেটাও রাখতে পারো। তুমি যদি মনে করো এখানে শ্যাডো দিব, শ্যাডো দিতে পারো, ঠিক আছে। এরকম হালকা শ্যাডো দিতে চাও শ্যাডো দিতে পারো, হালকা একটু শ্যাডো হয়েছে এখানে, আমরা আরেকটু যদি দিতে চাই। এবার আমাদের মাঝখানের লেখাগুলো হচ্ছে ভেনু, আর আমি মাঝখানের ভেনু টেনে এগুলো ডেট টেট এগুলো দেখাচ্ছি না, কারণ তোমরা এই একটা লেখাকে কপি করে বাকিগুলো লিখতে পারবা। আমরা এটাকে টেনে এখানে যদি রেখে দিই তাহলে এখানে কি ভেনু কথাটা লিখতে পারবো না? ভেনু লিখতে পারবো না এখানে। দেখো আমাদের এখানে হচ্ছে ভেনু, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ হচ্ছে কম্পিউটার, এটা লেখা আছে। আমরা একটা লেখাকে জাস্ট এগুলোকে ছোট করে এইভাবে আমরা লিখতে পারবো এখান থেকে, ঠিক আছে। একটা লেখাকে আমি মূল যেটা দেখানো দরকার সেটা হচ্ছে নিচের ইমাম ট্রেনিং একাডেমি যে রাউন্ডটা আছে শেপটা, এটা দেখিয়ে দিই। আমি কোনো কিছু কালার করছি না, কিন্তু কালার তোমরা করলে এখান থেকে করলে করতে পারো, ঠিক আছে, যদি করতে চাও, ঠিক আছে। তারপরে তোমার এখানে এখানে যে ডেট থাকবে, এই একটাকেই সিলেক্ট করছি আর কন্ট্রোল ধরে কপি করছি, আমি কন্ট্রোল চেপে ধরে এভাবে টান দিচ্ছি, দেখো কপি হয়ে যাচ্ছে। অথবা তোমরা এখান থেকে কপি পেস্ট এভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আচ্ছা ডেটের জায়গায় আমরা ডেট লিখলাম এখানে। সাপোজ ধরো আজকে কত 22 না, 22/10/2025, ঠিক আছে। ডেটটা একটু ছোট করে দিই, আমি আর লিখলাম না এবার। আচ্ছা, এখানে কোনো ছবি দিতে চাইলে সেই ছবি কি দেওয়া সম্ভব? হ্যাঁ, কিভাবে দিবা? ছবি দিতে চাইলে আমরা ইনসার্টের মাধ্যমে এখান থেকে ছবি নিয়ে আসবো, ঠিক আছে। আমি যে কোনো একটা ছবি দিয়ে আপাতত রেখে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা ছবি দিয়ে আমরা এটাকে হচ্ছে ফরম্যাটে আসলাম, ফরম্যাটে আসার পরে আমরা একটু ছোট করি, এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিই, আগে র্যাপিং পরিবর্তন করে ইন ফ্রন্ট অফ টেক্সট, ঠিক আছে। এখানে বসাই দিলাম, একটা ছবি বসাই দিলাম, ঠিক আছে। আমরা যদি কম্পিউটারে ছবি দিতে চাই কম্পিউটারে ছবি দিতে পারবো, হ্যাঁ। এখন আমাদের রাউন্ড লেখাটা দরকার, রাউন্ড লেখাটার জন্য আমি এখান থেকে একটা টেক্সট দিলাম, নেওয়ার পরে এখানেই আমি এটাকে লিখছি, ফরম্যাটে ক্লিক করে এডিট টেক্সট মডিফাই করার জন্য এডিট টেক্সট দিয়ে এখানে আমরা এডিট লিখবো যে ট্রেনিং একাডেমি রাজশাহী, তাই না। দিয়ে তারপরে এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে রাউন্ড করব। দেখো এখানে আমাদের একটা আছে ওয়ার্ড আর্ট, হ্যাঁ, চেঞ্জ ওয়ার্ড আর্ট শেপ, এখানে ক্লিক করলে আমাদের এই যে রাউন্ড, ঠিক আছে। আমাদের এটা দরকার, এটা নিব, নিয়ে এটাকে নিচে এই পয়েন্টারটা ধরে নিচে টান দিলাম। এটা কালারটা একটু চেঞ্জ করি, তাই না, অন্য কোনো কালার দিই, দিয়ে এটাকে নিয়ে এসে সুন্দর করে এখানে সেট করে দিই, এক চান্সই হয়ে গেছে, তাই না। এখানে পয়েন্ট এই যে নোটগুলো ধরে ধরে এটা সাইজ করতে হবে, ঠিক আছে। দেখো এক চান্সই হয়ে গেছে এটা। এখন নিচে কি আছে, দুইটা ফিতা লাগাতে হবে, তাই না। ফিতা বানাবা কি দিয়ে? দুইটা ফিতা লাগাতে হলে আমাদের এখানে ইনসার্টে এসে আমাদের শেপে আসবো, শেপে আসার পরে দেখো এখানে রিবনের জন্য কোনটা নেওয়া যেতে পারে বলো, তোমরা বলো। এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, যে খুশি কালার, যে কালার দিতে পারো, এক কালার দিই। অথবা এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্টে আসতে পারি, গ্রেডিয়েন্ট আসার পর এখান থেকে তোমার হচ্ছে প্রিসেট, এখান থেকে যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, বা এটাই আছে দেওয়া। এই আবার এইটারই একটা কপি নিব, নিয়ে এটাকে আবার ঘুরাই দিব, এই দুইটাকে গ্রুপ করে রাইট বাটন করে গ্রুপ করব, গ্রুপ করে এবার হচ্ছে এটাকে নিচে পাঠিয়ে দেবো, রাইট বাটন ক্লিক করে এখানে অর্ডারে আসবো, অর্ডারে আসার পর এখানে সেন্ড বিহাইন্ড টেক্সট পিছনে চলে গেল। এখানে যখন দেখালাম আরেকটা জিনিস দেখিয়ে দিই, তুমি যদি মনে করো যে এই যে টু স্টাডি টুল লেখা আছে, এই লেখাটাকে তুমি এর মধ্যে যদি কোনো ইমেজকে ইনক্লুড করতে চাও, আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটাকে বলা হয় ক্লিপিং মার্কস করা, এখানে ক্লিপিং মার্কস করা মানে বোঝাচ্ছে তোমার এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে পিকচারে আসার, দেখো পিকচারে আসার পরে এখান থেকে আমি যে ছবিটা নিতে চাই সেই ছবিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট করলাম, এর পিছনে হালকা একটা শ্যাডো দিই, তাহলে বোঝা যায় একেবারে মিশে থাকে। এবার ভালো হবে, ম্যাচ হয়েছে।